আন্দিজ পর্বতমালার চূড়ায় মেঘের চেয়েও উঁচুতে কিভাবে একটা সভ্যতা এমন সব স্থাপনা বানালো যা আমাদের আজও অবাক করে। চলুন আজ ইনকাদের সে অবিশ্বাস্য প্রকৌশলের গল্পটা একটু কাছ থেকে দেখা যাক। এই যে শহরটা দেখছেন, এটার নাম মাচু পিচু। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৭,০০০ ফুট উঁচুতে, বলতে গেলে মেঘের মধ্যেই। ইনকা সম্রাট পাচাকুটি এটা বানিয়েছিলেন। একবার ভাবুন তো, ওই রকম একটা দুর্গম বিপদসংকুল জায়গায় আস্ত একটা শহর বানিয়ে ফেলা কি অসম্ভব একটা চ্যালেঞ্জ ছিল, তাই না? আর ঠিক এখানেই কিন্তু আসল প্রশ্নটা চলে আসে, যে প্রশ্নটা আমাদের আজকের আলোচনার একদম কেন্দ্রে। কোনো চাকা ছিল না, লোহার কোনো যন্ত্রপাতিও ছিল না। তাহলে কিভাবে তারা এমন নিখুঁত একটা শহর বানালো? না না, এর উত্তর কোনো এলিয়েন বা হারিয়ে যাওয়া প্রযুক্তির গল্পে নেই। এর সমাধানটা লুকিয়ে আছে মানুষের অসাধারণ বুদ্ধিতে আর প্রকৃতির সাথে মিলেমিশে চলার অবিশ্বাস্য ক্ষমতার মধ্যে। ব্যাপারটা এমন না যে ইনকারা পাহাড়ের সাথে যুদ্ধ করে জিততে চেয়েছিল, একদমই না। বরং তারা পাহাড়ের সাথে বন্ধুত্ব করতে চেয়েছিল। তাদের ডিজাইনটাই ছিল এমন যেন শহরটা পাহাড়েরই একটা অংশ হয়ে ওঠে। লক্ষ্যটা ছিল প্রকৃতির শক্তিকে দাবিয়ে রাখা নয়, বরং সেটাকে বুদ্ধি দিয়ে নিজেদের কাজে লাগানো। প্রকৃতির এক একটা চ্যালেঞ্জের জন্য তাদের কাছে এক একটা দারুণ সমাধান ছিল। যেমন ধরুন ভূমিকম্প। তাদের বানানো দেওয়ালগুলো ভূমিকম্পে হয়তো নাচত, কিন্তু ভেঙে পড়ত না। আবার ভূমিধস আটকানোর জন্য তারা পাহাড়ের গায়ে ধাপ কেটে চাষ করত। আর তুমুল বৃষ্টির পানি, সেটার জন্য ছিল অসাধারণ ড্রেনেজ সিস্টেম। ভাবা যায়, শত শত বছর ধরে ঠিক এভাবেই কিন্তু মাচুপিচু টিকে আছে। আচ্ছা, তাহলে এবার সেই চ্যালেঞ্জগুলোর দিকে একটু তাকানো যাক। ঠিক কি কারণে তাদের এই কাজটাকে প্রায় অসম্ভব বলে মনে হয়? একবার দেখুন, কোনো ঘোড়া বা ষাঁড়ের মতো ভারবাহী পশু নেই, জিনিসপত্র নেওয়ার জন্য কোনো চাকা নেই, লোহা বা স্টিলের কোনো যন্ত্রপাতি নেই, পাথরগুলোকে জোড়া লাগানোর জন্য কোনো সিমেন্ট বা মোর্টারও ব্যবহার করা হয়নি। তার উপর এক একটা পাথরের ওজন ১০০ টনেরও বেশি, আর পুরো এলাকাটাই ভূমিকম্পপ্রবণ। সবকিছু মিলিয়ে ভাবলে মাথা ঘুরে যায়। তাদের এই কীর্তিটা সত্যিই অবিশ্বাস্য। তাহলে প্রশ্নটা আবার আসছে, কিভাবে এটা সম্ভব হলো? এর উত্তরটা কিন্তু লুকিয়ে আছে সেই সময়ের ঐতিহাসিকদের লেখালেখিতে আর প্রত্নতত্ত্ববিদদের খুঁজে পাওয়া বিভিন্ন নিদর্শনে। আর সেগুলো থেকেই আমরা একটা পরিষ্কার ছবি পাই। ইনকাদের রাজমিস্ত্রিরা পুরো কাজটাকে মূলত ৪টা ধাপে ভাগ করে নিয়েছিল। চলুন আমরা এখন এক এক করে সেই ধাপগুলো দেখব। প্রথম ধাপটা ছিল পাথর খনি থেকে বের করে আনা, মানে কোয়ারিং। শ্রমিকরা কি করত? তারা পাথরের গায়ে খাঁজ কাটত, তারপর সেখানে কাঠের বা পাথরের গোঁজ ঢুকিয়ে হাতুড়ি দিয়ে আঘাত করে করে পাথরটাকে আলাদা করে ফেলত। খুবই সাধারণ কিন্তু দারুণ কার্যকর একটা পদ্ধতি। আচ্ছা, এই কাজগুলো করতে কত লোক লাগত? স্প্যানিশ ঐতিহাসিক সিজা দে লিওনের লেখা থেকে আমরা জানতে পারি, স্যাক্সেহুয়ামাদ দুর্গ বানানোর জন্য প্রায় ২০,০০০ শ্রমিক একসাথে কাজ করেছিল। ২০,০০০! এটা থেকেই তাদের কাজের বিশালতাটা বোঝা যায়। এই যে ১৫৫৩ সালে পেদ্রো সিজা দে লিওন লিখে গেছেন, ৬,০০০ লোক চামড়া এবং কাবইয়া নামের এক ধরনের তন্তুর দড়ি দিয়ে তৈরি মোটা রশি দিয়ে সেগুলো টেনে নিয়ে আসত। মানে হাজার হাজার মানুষের একজোট হওয়ার শক্তি আর খুব মজবুত দড়ি, এটাই ছিল তাদের বিশাল পাথর সরানোর মূল উপায়। শুধু মানুষ আর দড়ি না, প্রত্নতত্ত্ববিদরা মাটির তৈরি র্যাম্পের চিহ্নও খুঁজে পেয়েছেন। মানে তারা ঘর্ষণ কমানোর জন্য মাটির ঢালু রাস্তা বানাত, আর তার উপর দিয়ে সম্ভবত কাঠের রোলার ব্যবহার করে বিশাল পাথরগুলোকে টেনে নিয়ে যেত। পাথর তো আনা হলো, এখন এটাকে সঠিক আকারে আনতে হবে। কিভাবে? ফাদার বার্নাবে কোবো ১৬৫৩ সালে লিখেছেন, তারা পাথর খোদাই করত অন্য পাথর দিয়ে, কাটার চেয়ে বেশি আঘাত করে। তার মানে তাদের প্রধান যন্ত্র ছিল আরও শক্ত হাতুড়ি পাথর, যা দিয়ে তারা ঘণ্টার পর ঘণ্টা ধরে আঘাত করে করে পাথরের আকার দিত। আর এখানেই তো ইনকাদের আসল কারিগরিটা ফুটে ওঠে। এই পদ্ধতিটার নাম অ্যাশলার ম্যাসনারি। এখানে পাথরগুলোকে এমন নিখুঁতভাবে কাটা হয় যে একটা আরেকটার সাথে একদম খাপে খাপে বসে যায়, কোনো সিমেন্ট বা মর্টার লাগে না। আর এই ইন্টারলকিং ডিজাইনের কারণেই তাদের বানানো দেয়ালগুলো এত মজবুত আর ভূমিকম্পেও টিকে থাকত।
তবে এই নিখুঁত ফিটিং কিন্তু সহজ ছিল না। এটা ছিল অনেক ধৈর্য আর পরিশ্রমের কাজ। শ্রমিকরা একটা পাথরকে হয়তো শত শত বার তুলে বসিয়ে আবার নামিয়ে পাশের পাথরের সাথে মিলিয়ে দেখত, একটু একটু করে ঘষে ঘষে, যতক্ষণ না দুটো পাথর একদম নিখুঁতভাবে মিলে যাচ্ছে। ভাবা যায় কি পরিমাণ ধৈর্য। তো মাচু পিচু তো একটা উদাহরণ মাত্র, কিন্তু ইনকাদের প্রকৌশলের বিশালতা শুধু একটা শহরে আটকে ছিল না। তারা এই একই দক্ষতা আর দর্শন দিয়ে একটা বিশাল সাম্রাজ্যকে এক সুতোয় বেঁধেছিল। এই যেমন তাদের বানানো রাস্তা, যা প্রায় ২,০০০ মাইলেরও বেশি লম্বা ছিল। আর এই যে গভীর গিরিখাতের ওপর দড়ি দিয়ে বানানো ঝুলন্ত সেতুগুলো, এগুলো পুরো আন্দিজ পর্বতমালা জুড়ে ছড়িয়ে থাকা তাদের সাম্রাজ্যকে একসাথে ধরে রেখেছিল। এটাই ছিল তাদের সাম্রাজ্যের লাইফলাইন। আর যোগাযোগ ব্যবস্থা, এটা শুনলে আরও অবাক হতে হয়। ইনকাদের বার্তাবাহকরা পায়ে হেঁটে দিনে প্রায় ১৫০ মাইল পথ পাড়ি দিত। আমেরিকার বিখ্যাত পনি এক্সপ্রেসের কথাই ধরুন, তারা ঘোড়ায় চড়ে দিনে যেত প্রায় ২০০ মাইল, মানে পায়ে হেঁটে প্রায় ঘোড়ার গতির কাছাকাছি। চাকা বা ঘোড়া ছাড়া এত কার্যকর একটা ব্যবস্থা অবিশ্বাস্য। শুধু তাই না, প্রায় ১,২০,০০,০০০ মানুষের একটা সাম্রাজ্য তারা চালাত কোনো রকম লিখিত ভাষা ছাড়াই। কিভাবে? এই যে দেখছেন গিট দেওয়া দড়ির গোছা, এটার নাম কুইপু। এটাই ছিল তাদের সব তথ্য, হিসাব নিকাশ আর ডেটা রাখার ব্যবস্থা। তাহলে সবকিছু মিলিয়ে আমরা আবার সেই মূল প্রশ্নে ফিরে আসি। ইনকাদের এই অসাধারণ সাফল্যের পেছনের আসল রহস্যটা কি? আসল রহস্যটা কোনো হারিয়ে যাওয়া প্রযুক্তি বা গোপন জ্ঞান নয়। আসল রহস্যটা ছিল তাদের দর্শন। তারা প্রকৃতির বিরুদ্ধে লড়তে যায়নি, তারা প্রকৃতির সাথে মিলে কাজ করেছে। প্রকৃতিকে তারা শত্রু ভাবেনি, বরং বন্ধু ভেবেছে। এর শক্তি আর দুর্বলতা দুটোকেই বুঝে সম্মান দিয়ে এমন সব জিনিস বানিয়েছে যা দেখে মনে হয় যেন ওগুলো প্রকৃতিরই একটা অংশ। তাদের এই সাফল্যের পেছনে কয়েকটা মূল ভিত্তি ছিল। একটা হলো মিতা নামের এক সামাজিক শ্রম ব্যবস্থা, যা দিয়ে হাজার হাজার মানুষকে একসাথে কাজে লাগানো যেত। দুসরা হলো প্রকৃতির প্রতি তাদের গভীর শ্রদ্ধা। আর তিসরা হলো শতাব্দীর পর শতাব্দী ধরে জমানো জ্ঞান। তাদের প্রকৌশলটা পেশি শক্তির ওপর ভিত্তি করেছিল না, ছিল এই দর্শনগুলোর ওপর। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই। একটা সভ্যতা যারা প্রকৃতির বিরুদ্ধে না গিয়ে প্রকৃতির সাথে মিলে মিশে একটা গোটা সাম্রাজ্য গড়ে তুলেছিল, তাদের কাছ থেকে আজকের এই আধুনিক বিশ্ব কী শিখতে পারে? ভাবার মতো বিষয়, তাই না?